জোর করে আর যাই হোক বিরোধী দল বানানো যায় না। 15ই আগস্ট 1975-এর হত্যার কথা একবার বলেন না কেন? মুক্তিযুদ্ধের এই শেকড়টাকে উপড়ে ফেলবার জন্যই এত আয়োজন। 24-এর গণ অভ্যুত্থানের পরেই কিন্তু এত পরিবর্তনের আকাঙ্ক্ষাটা কেন এলো? মূল সত্যটাকে আড়াল করে বললেই হবে যে অতীত নিয়ে আমরা পড়ে আছি। আমরা অতীত নিয়ে পড়ে আছি কারণ আমার একজন বাবা ছিলেন, উনি নাই এখন, 2003 সালে মারা গেছেন। আমি তো এটা ভুলতে পারবো না। এবং সেটা যদি অপঘাতে মৃত্যু হয়ে থাকে এবং সেটা যদি আমি বলি, আমাকে বলা যাবে না যে আপনি কেন এই কথা বলছেন, কারণ আমি আমার শেকড়টাকে ভুলতে পারি না। তো যেই শেকড় এখানে উপড়ে ফেলবার চেষ্টা করা হচ্ছে সেটার নাম হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। সেই শেকড়টা, মুক্তিযুদ্ধের এই শেকড়টাকে উপড়ে ফেলবার জন্যই এত আয়োজন, এত সংস্কার। এই ধর্ম নিরপেক্ষতা এবং সমাজতন্ত্রকে উপড়ে ফেলবার জন্যই আপনার অনেক রকম রাগ ডাক গুড় করা হচ্ছে। আপনার এত যে মব সন্ত্রাসের কথা বললেন, আবরার হত্যা থেকে শুরু করে হুমায়ুন আজাদ হত্যা করলেন, সব হত্যার কথা বলা হলো, অত্যন্ত বিভৎস হত্যা। 15ই আগস্ট 1975-এর হত্যার কথা একবার বলেন না কেন? 8 বছরের শিশু রাসেল, সে কোন ফ্যাসিবাদের আখড়া গড়েছিল? 22 জন সদস্যকে আপনি মেরে ফেললেন এবং দেয়ালের যে ছোট ছোট গুলির দাগগুলো আপনার 3 বার বুলডোজার দিয়ে কেন ভাঙতে হয়? কেন বলতে হয়? তার মেয়েকে জিজ্ঞেস করুন এই বাড়ি কেন ভাঙা হয়। কারণ ওই যে 71-এর আদর্শটাকে আপনাকে উপড়ে ফেলতে হবে। এইটার নাম হচ্ছে মুক্তিযুদ্ধের বাংলাদেশ। এবং সেই জায়গা থেকে যখন আপনার পিছনে পাকিস্তানের সঙ্গে মুখে যাত্রা করেন, তখন আমাদেরকে এই সমস্ত কথা বলতে হয়। তখন বলতে হয় রবীন্দ্রনাথকে, তখন বলতে হয় ছায়ানটকে, তখন বলতে হয় কেন রমনার বটমূলে হামলা হয়। আপনার হামলা হয় রমনার বটমূলে, উদীচিতে, ছায়ানটে, বারবারই হামলাগুলো হয় কেন? গণমাধ্যমে আগুন লাগে কেন? কারা করে? ব্লগার হত্যা, 13 জন ব্লগার মরে গেল। আপনারা একবারও আপনারা এই কথাগুলো উচ্চারণ করবেন না। তারা মানুষ নয়? আপনারা যেই সমস্ত কথাগুলো বলেন তখন বিভাজনের কথাটা আসে না কেন? আপনি বলছেন যে আওয়ামী লীগ এই বিভাজন করেছে, বঙ্গবন্ধু রাজাকারের ব্যাপারটাকে ঝুলিয়ে রেখেছেন। বঙ্গবন্ধু তো 3 বছর বেঁচে ছিলেন, তিনি তো মাত্র যুদ্ধবিধ্বস্ত একটা দেশ পেয়েছেন। এবং তারপরে যখন ধর্মভিত্তিক রাজনীতি শুরু হলো এবং এরপরে যখন এরশাদ 10 বছর শাসন করলেন, তারপরে 90 থেকে যখন দেশটা শুরু হয়ে গেল, এই সমস্ত বিবেচনা তখনই তো শেষ। তখন তো জামাত যা করে বরাবর, কখন ওর ঘাড়ে ওঠে, তারাও জাতীয় রাজনীতিতে চলে এলো। এই সব কিছু মিলিয়ে যখন একটা দেশ চলছে সামনের দিকে, তখন 1/11 কেন হলো? একটা বিরাজনীতিকরণের চেষ্টা তো হলো। তখন কিন্তু দেশ আরেকটা পর্যায়ে গেল এবং সেই পর্যায়ে কিন্তু 71-এর পর্যায়ের আর ধারাবাহিকতা নয়। সেই 1/11-এর অতৃপ্ত স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্য চেষ্টা করছেন এই যে আলী রিয়াজ সাহেবের সাক্ষাৎকারও সেখানে অতৃপ্ত স্বপ্নের হাহাকার ধ্বনি আমরা শুনতে পাচ্ছি। আপনি একটা নির্বাচিত সংসদ চলছে, আপনারা বাইরে থেকে বলে বসবেন যে এটা করতে হবে, অমুক অযোগ্য তমুক যোগ্য, এবং সেটা বলবেন আপনি যুক্তরাষ্ট্রে বসে বসে। এবং আপনি নির্বাচিত সংসদে যেভাবেই হোক, আমাদের নির্বাচনটা তো সুষ্ঠু স্বচ্ছ হয়েছে এবং সেইখানে মানুষ যে অনেক ধরনের প্রতিবাদ, অনেক কিছুর পরেও অন্তর্ভুক্তিমূলক সমাজ, যে গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা পুরোপুরি আমাদের অবশ্যই পূর্ণ হয়নি, কিন্তু পূর্ণতার পথে তো আছে। আজকে হয়নি, কালকে হবে। কতদিন আপনি সব রাজনৈতিক দলকে বাইরে রাখতে পারবেন? যে 40% ভোট বিএনপি এবং আওয়ামী লীগ পেয়েছে, এই দুইটি বড় রাজনৈতিক দল ছাড়া আপনি কতদিন চলতে পারবেন? যদি চলতে পারেন তাহলে ফ্রিডম পার্টির মতো অবস্থা হবে, যেটা এরশাদ চেয়েছিল। জোর করে আর যাই হোক বিরোধী দল বানানো যায় না। সেটা ফ্রিডম পার্টি আমাদের সবচেয়ে বড় উদাহরণ, জাতীয় পার্টিও আমাদের উদাহরণ। আপনি জোর করে বিরোধী দল বানাতে পারবেন না। মানুষের কথা বিরোধী দলকে বলতে হবে এবং মানুষদেরকে নিয়েই বলতে হবে। কাজেই যেই পরিবর্তনের আকাঙ্ক্ষার কথা বলেন, আপনার শেকড়ের উপরে দাঁড়িয়ে বলতে হবে। মুক্তিযুদ্ধের রক্তাক্ত অধ্যায়ের কথা মাথায় রেখে বলতে হবে। ধর্ম নিরপেক্ষ ও সমাজতন্ত্র কেন আমরা চাইলাম? এই সেকুলারিজম ভারতের সংবিধানে নাই, পাকিস্তানের সংবিধানে নাই, বাংলাদেশ সংবিধানে পেলেন কোথায় বঙ্গবন্ধু? তার 4টি বই পড়ে দেখবেন কোথায় পেলেন। তিনি পরিষ্কারভাবে বলেছেন যে এই দেশে সকল ধর্মের, সকল মতের মানুষের সমান মর্যাদা থাকবে, যেইটার অনুরণন তারেক রহমানও বলেছেন। এই সংশয়ী, বিশ্বাসী অবিশ্বাসী, ওই সংশয়ী সকলের মর্যাদা থাকবে। কাজেই